রোহিঙ্গা প্রত্যাবাসনে অনিশ্চয়তায় দুশ্চিন্তায় বাংলাদেশ। চীনা কমিউনিস্ট পার্টির নেতাকে বললেন প্রধানমন্ত্রী, শি জিনপিংকে বিশেষ বার্তা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধায় আবারও হুমকিতে তিস্তার পানি বন্টন চুক্তি। আপত্তি তুলেছেন ফারাক্কা গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নের প্রক্রিয়া নিয়েও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে বলেছেন, রাজ্যকে পাশ কাটিয়ে বাংলাদেশের সাথে কোনো আপোষ হবে না। সোমবার শেষ বেলায় নবান্নে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ ছাড়াও বাংলাদেশে চীনের সহায়তায় বাঁধ নির্মাণের সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। বলেন, 2026 সালে শেষ হতে যাওয়া ভারত বাংলাদেশ 30 বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তির নবায়নেও আপত্তি রয়েছে তার। এর আগে প্রধানমন্ত্রী মোদীকে পাঠানো চিঠিতে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে তীব্র আপত্তি জানান মমতা। বলেছেন, রাজ্য সরকারের মতামত ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একতরফা আলোচনা কাঙ্ক্ষিত বা গ্রহণযোগ্য নয়। পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া এসব চুক্তিতে তীব্র আপত্তি আছে। রাজ্যের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো চুক্তি হতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। বাংলাদেশের সরকার ও জনগণের সাথে সুসম্পর্কের বার্তা দিয়ে ছিটমহল বিনিময় আর রেল ও বাস যোগাযোগের প্রসঙ্গ টানেন মমতা। কিন্তু পানির মতো প্রাণ সাধারণের রসদ নিয়ে তিনি সমঝোতা করতে পশ্চিমবঙ্গ প্রস্তুত নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। রোহিঙ্গা সংকট সমাধানে চীন প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বিষয়ে দেশটি কাজ করছে বলে জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়ানচাও। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে একথা জানান লিও জিয়ানচাও। গৃহযুদ্ধে ক্ষত বিক্ষত মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির কথা উল্লেখ করে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী বলেন, দেশটির গৃহযুদ্ধ সংঘাতময় পরিস্থিতি রোহিঙ্গা সংকট জটিল করে ফেলেছে। চীনের কমিউনিস্ট পার্টির এই নেতা আরও বলেন, বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা তারা অনুধাবন করে। রোহিঙ্গাদের আশ্রয় ও অব্যাহতভাবে মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন লিও। এই সময় দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত বাংলাদেশ। সংকট সমাধানে চীনের সহযোগিতা এবং চীনের প্রেসিডেন্টের আন্তরিক উদ্যোগ প্রত্যাশা করছেন তিনি। জুলাইয়ের প্রথমার্ধে প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের কথা উল্লেখ করে এই সফর দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন লিও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার মাধ্যম হতে হবে আনন্দমুখর পরিবেশ। তাই সমালোচনায় ভীত না হয়ে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে দেশের কল্যাণের আহ্বান তার। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশনি ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, আগামী প্রজন্মকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষায় কোনো নীতিমালা থাকুক, বিএনপি তা চায়নি বলেও তিনি মন্তব্য করেন। এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে 63,02,055 শিক্ষার্থীকে 2,116 কোটি টাকার এককালীন উপবৃত্তি দেওয়া হলো। এর ফলে 2023-24 অর্থবছর উপবৃত্তি ও টিউশনি ফি বৃত্তিপ্রাপ্তদের মোবাইল নাম্বারে সরাসরি পৌঁছে গেছে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণের পুরস্কার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড 2023 বিতরণ করেন সরকার প্রধান। বলেন, দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা মেধাবীদের খুঁজে বের করে তাদের মেধার বিকাশ ঘটানো সরকারের লক্ষ্য। ভারতের দুদিনের রাষ্ট্রীয় সফরে বিস্তারিত জানাতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় গণভবনে এই সংবাদ সম্মেলন হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত 21 জুন ভারত সফরে যান প্রধানমন্ত্রী। 22 জুন দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। এছাড়াও দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 10টি বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করে দুই দেশ। ভারত সফরের বাইরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নানা পরিস্থিতি নিয়েও কথা বলেন সংবাদ সম্মেলনে। এর আগে 9 জুন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানেও আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 8 থেকে 11 জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়ানশাও বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করবে চীন। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে রয়েছে বিস্তারিত। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ জিয়ানশাওয়ের সাথে সোমবার দুপুরে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর একটি হোটেলে এই বৈঠক হয়েছে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, উৎপাদন এবং বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য নিয়ে দেশ এগুচ্ছে সে লক্ষ্যে পাশে থাকতে চায় চীন। চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও বলেন, দুদেশের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে
আলোচনা হয়েছে বৈঠকে। জন্য আমরা বলেছি দেখুন আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি উই আর এক্সপোর্টিং টু ইউএস মার্কেট, ইউ মার্কেট, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর। আমরা সেখানে আমাদের ওষুধ রপ্তানি করছি, তোমাদের দেশে আমাদের ওষুধ নিয়ে যাও। আমাদের চামড়া খাত খুব ভালো করছে, আমাদের সিরামিক ইউরোপে যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং তিনি আমাদের দেশে আরও ইনভেস্টমেন্টের ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছেন। Bangladesh to us is a perfect and friendly and firm partner in our collaborations. We also touch upon some regional and international issues, and we do have very identical views on most of the issues. And also we stress on the interactions and contacts and communications between the political parties in our two countries. এর আগে সকালে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি বিশেষ মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। এর সঙ্গে দু একটি পত্রিকার যোগসাজশের অভিযোগ করেন তিনি। সরকারের বিরুদ্ধে বিএনপির পাশাপাশি ষড়যন্ত্র লিপ্ত সেই বিশেষ মহলের সাথে দু একটি গণমাধ্যমও যুক্ত। ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয় তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ। বেগম খালেদা জিয়া তো বহুদিন ধরে অসুস্থ, এতদিন তো কান্না দেখি নাই। এখন মহাসচিবের খোঁজে বিএনপি, এই শিরোনাম আসার পর মির্জা ফখরুল সাহেবের কান্নার ছবি, দুটার মধ্যে কোনো সংযোগ আছে কিনা এটি একটি খুঁজে দেখার বিষয়। দুর্নীতির সংবাদ প্রকাশ করতে গিয়ে কোনো নিরীহ ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শও দেন ডক্টর হাসান মাহমুদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো আত্মগোপনে তার স্ত্রী ও দুই কন্যাও। দ্বিতীয় দফায় দুদকের তলবেও সাড়া দেননি তারা কেউ। সময় চেয়ে আবেদনও করেনি অবৈধ সম্পদের পাহাড় গড়া এই পুলিশ কর্মকর্তার পরিবার। এদিকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার দুর্নীতি অনুসন্ধানে আবেদন পড়েছে দুদকে। এছাড়াও দুদকের আবেদনে বিদেশে গমনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এনবিআর এর সদস্য মতিউর, তার স্ত্রী ও সন্তানকে। বিস্তারিত জানাচ্ছেন ফরুক বাবু। বিদেশে পলাতক থেকে প্রথমে সময় ভিক্ষা চাওয়ার পরে নিজেকে নির্দোষ দাবি করে সাবেক আইজিপি বেনজির আহমেদ নিজের চেয়ে বেশি সম্পদ গড়েছেন স্ত্রী সন্তানদের নামে। সেই দৃষ্টে দুদক তলব করে বেনজিরের স্ত্রী জিসান মির্জা, মেয়ে ফারহিন রিসাত বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরকে। সময় চেয়ে আবেদনের পর দ্বিতীয় দফায় সোমবার সকাল 10টায় দুদক কার্যালয়ে উপস্থিত থাকার তারিখ থাকলেও বেনজিরের দেখানো পথেই থাকলেন তারা। কোন দেশের অবস্থান বেনজির ও তার পরিবারের সদস্যদের তা জানতে দুদকের ফরেনসিক ল্যাব থাকলেও এখনও সে পথে যায়নি সংস্থাটি। বেনজিরের সম্পদ আদালতের মাধ্যমে বাজেয়াপ্ত হলেও মামলার প্রক্রিয়ায়ও যায়নি। পরবর্তী কার্যক্রম তাদের প্রতিবেদন দেওয়ার পরে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবেন, কি করবেন তাদের সুপারিশের উপর ভিত্তি করে, এবং অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া যেভাবে কার্যক্রম করা হয় ঠিক সেভাবেই একইভাবে এই কার্যক্রম চলবে। এদিকে ছাগলকাণ্ডের মতিউর রহমান মাথা ন্যাড়া করে সপরিবারে বিদেশ চম্পট দিয়েছেন এমন তথ্য প্রকাশের পর মতিউর সহ তার স্ত্রী লায়লা কানিজ লাকি ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশের গমনে নিষেধাজ্ঞা আদালতের। মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ এবং তার ছেলে তৌফিকুর রহমান অর্ণব, তাদের তিনজনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারির জন্য একটি আবেদন করা হয়েছে টিম লিডার মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে। সেটি আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের তিনজনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। মতিউরের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ অর্জন সহ হুন্ডি ও আন্ডার ইনভয়েসিং এর বিদেশে বহু অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে 3 সদস্যের টিম গঠন করেছে দুদক। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। সদ্য সাবেক জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমান অবৈধভাবে দখল করেছেন অনেক জমি। প্রথমে নামমাত্র দামে কেনার চেষ্টা করেছেন, না পারলে হামলা মামলা দিয়ে জায়গা ছাড়া করেছেন জমির মালিককে, নিয়েছেন জালিয়াতির আশ্রয়ও।
স্বামীর চেয়ে কোনো দিক থেকে কম নন মতিউরের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুর উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। তার বিরুদ্ধেও রয়েছে জোর করে জমি দখলের নানা অভিযোগ। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা ডক্টর মতিউর রহমান ছেলের ছাগলকাণ্ডের পর নিজেও এখন আলোচনায় বেরিয়ে আসছে তার ও তার পরিবারের শত শত বিঘা জমি, প্লট, ফ্ল্যাট, রিসোর্ট ও ব্যাংকে কারি কারি টাকার তথ্য। অনুসন্ধানে জানা যায় বেশিরভাগ জমি জোর করে দখল করেছেন ডক্টর মতিউর রহমান। গাজীপুরের পুবাইলে আপন ভুবন নামে এই পিকনিক স্পটটির মালিক মতিউরের পরিবার। অবশ্য তা স্বীকার করেননি আপন ভুবনের কর্মচারীরা। কথা বলতেছে মতিউর রহমান নাকি যে কি জানি কই রাজস্ব বোর্ড নাকি জানি চাকরি করে, তবে আমরা তো জানি এটা ওরিয়ন কোম্পানি। কিন্তু বাংলা ভিশনের হাতে এসেছে জমিটির কাগজ খতিয়ান, যেখানে জমির মালিক ডক্টর মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি, তার ছেলে তৌফিকুর রহমান অর্ণব এবং মেয়ে ফারজানা রহমান। এসব কাগজ দেখানোর পর বেরিয়ে আসে আসল খবর। কই উনি তো আসে না এখন। কবে আসতো? আগে অনেক আগে আসছে, এখন তো আসতেছে না। কতদিন আগে আসছে? মাস 3 আগে আসছিল। কে আসছিল? লায়লা কানিজ আসছিল। আচ্ছা, আর কে আসছে? উনি একাই আসছিল। আয়শা কি করতো উনি? এমনি ঘোরাফেরা করে চলে যেত। মতিউরের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ করলেও ক্যামেরায় কথা বলতে চান না অনেকে। তবে ব্যতিক্রম এই শেখ মুক্তার হোসেন। সাহস করে তিনি এগিয়ে আসেন, জানান বংশানুক্রমে তাদের জন্ম ও বসবাস এই এলাকায়। তার ও তার মায়ের জমি দখল করেছেন মতিউর রহমান। আমার নিচে 24%, আমার মার নিচে 43%। খালি এইটা না, ওই পাশও আছে। জমি লিখে না দেয়ায় দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয় তাকে। পরে অফার দিয়েছিল 35 লাখ টাকা দিয়ে দিবে, আমি রেজিস্ট্রি 35 লাখ। তো আমি 35 লাখ টাকা এই জায়গা বেচবো কেন? আমার মতো সব অফার দিয়েছিল, কয়েকবারই দিছে, 2-3 বারে। আপনি কি বলছেন? আমি কইছি আমার জমির দাম আছে 1 লাখ, 1 কোটি, শুধু আমার 24-এর। পরে কয় এখানে দিলে দিতে পারো, না দিলে যাও। এদিকে নরসিংদীতে 1.5 একর জমিতে তৈরি ওয়াটার পার্ক ও ইকো রিসোর্টটির মালিক মতিউরের প্রথম স্ত্রী রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। শিক্ষকতা পেশা ছেড়ে স্থানীয় এক নেতার হাত ধরে রাজনীতিতে আসেন লাকি। তবে তার জমি কেনা নিয়েও আছে নানা অভিযোগ। 205 ডিসিম জমি আছে এটার ভিতরে, এটা মেইন গেটে আমার নিজস্ব জায়গা। এখন এটার ব্যাপারে আমি 18 সালে অফকপ অবশ্যই অভিযোগ দিছি, তারপর আবার দ্বিতীয়বারও দিছি, ধাপে ধাপে আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দিছি, বিভাগীয় কমিশনে দিছি, দুদক অফিসে দিছি, বিভিন্ন জায়গাতে দিছি, ডিসি অফিসে দিছি, সব জায়গাতে দিছি। আসলে এটার কোনো সুরম পাই না। 2 ডিসিম জায়গা বেশি নেই, ওইটা 10 লাখ টাকা দাম দিয়েছে আর কি, দাম ধরে ওর আমার 1 লাখ 2 লাখ করে 4 লাখ টাকা দিছি। এরপরে আর কোনো টাকা হতো না। ঢাকা, নরসিংদী, গাজীপুর ও নওগাঁ সহ দেশের বিভিন্ন জেলায় রয়েছে মতিউর রহমান ও তার পরিবারের অঢেল সম্পদ। কানাডায়ও রয়েছে বাড়ি, গাড়ি সহ অনেক কিছুই। অবৈধভাবে দখল করা শত শত বিঘা এসব জমির মতো বিভিন্ন ব্যক্তির কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানও দখল করার অভিযোগ রয়েছে মতিউর রহমানের বিরুদ্ধে। এছাড়া শেয়ার বাজার কারসাজিতে তার সম্পৃক্ততার বিষয়টিও ঘুরে ফিরে কয়েকবারই সামনে এসেছে। 111 বা পরবর্তী সময়ে তার দুর্নীতির নানা বিষয় সামনে আসার পরও রহস্যজনকভাবে ছাড় পেয়ে যান মতিউর রহমান। এবারও তার যেসব দুর্নীতির বিষয় সামনে আসছে তার থেকে হয়তো অদৃশ্য কোনো শক্তির ইশারায় ছাড় পাবেন ডক্টর মতিউর রহমান, এমন আশঙ্কার সম্ভাবনা থেকেই যাচ্ছে। জিয়া খান, বাংলা ভিশন, পুবাইল, গাজীপুর। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সোমবার বিকেল 4:15টার দিকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়। তার অবস্থা অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। পেসমেকার বসানোর পর বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন বলেছিলেন 24 ঘন্টা পর্যবেক্ষণের আগে তার স্বাস্থ্য সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না। শুক্রবার দিবাগত রাত 3:30টায় গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এভার কেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, শহীদদের রক্ত ডিঙিয়ে করিডোর দিতে চাননি বলেই আজ বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা হচ্ছে না। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিবৃতি সংবাদপত্রের স্বাধীনতার জন্য হুমকি বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে বিএনপির নেতারা অভিযোগ করেন, প্রতিহিংসা থেকে বেগম জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। ভারতের কাছে দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়ার চুক্তি হয়েছে বলে মন্তব্য করেন তারা। বলেন, টাকা পাচারকারী, ভূমিদস্যু ও দুর্নীতিবাজদের পক্ষে কথা বলছে সরকার। চাকরির নামে ক্ষমতাসীনদের দোসর হয়ে হাজার কোটি টাকার লুটপাট করে পাচার করছে প্রশাসনের বড় বড় কর্মকর্তারা। যদি স্বচ্ছ নির্বাচন হয়, যদি দেশের জনগণ নিজের ভোটটা নিজে দিতে পারে, তখনই দেখবে দেশের জনগণ যে কি আমরা পেলাম। তো সেই সাহসটা দেশের এই সরকারের নেই, কারণ জানে যে সুস্থ ভোট হলে জনগণ যদি তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, তারা জীবনেও ক্ষমতায় আসতে পারবে না, জীবনেও না। আর সেই জন্যই তারা দিনের ভোট রাতে করে, আর সবার ভোট তারা নিজেরাই দেয়। তো সেই জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমার নেত্রী, আমার মাকে মুক্ত করতে হবে। ভারতের সরকার শেখ হাসিনাকে সমর্থন জানায় এই কারণেই যে এই রকম একজন মুসাহেব, এই ধরনের একজন নতজানু, এই ধরনের একজন সেবাদাস দরকার। আর এই কারণেই যাতে কেউ প্রতিবাদ না করতে পারে, জনগণের ক্ষোভের প্রতিধ্বনি করে দেশনেত্রী বেগম জিয়া তিনি যেভাবে এর আগে সোচ্চার হয়েছেন, সেই সোচ্চার যাতে কেউ হতে না পারে, এই কারণেই বেগম জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নানা কলা কৌশল নিয়ে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে। দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া যে চিকিৎসা প্রয়োজন সেটি যে হাসপাতালে আছেন সেখানেই পাচ্ছেন তিনি। চিকিৎসা নিশ্চিত হওয়ার কারণেই বেগম জিয়া এখন পর্যন্ত সুস্থ আছেন বলে দাবি করেন আইনমন্ত্রী। তিনি বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী পেসমেকার বসানোর পরও বেগম জিয়া সুস্থ আছেন। দলের চেয়ারপারসনের চিকিৎসা পাচ্ছে না, বিএনপি নেতাদের এমন অভিযোগ হাস্যরসে পরিণত হয়েছে। আইনমন্ত্রী আরো বলেন, ভারসাম্য ঠিক নেই বলেই দলটির নেতারা এসব কথা বলছে। তিনি বলেন, সংবাদ সম্মেলন করে যদি তারা রাগ উষ্মা প্রকাশ করতে চান সেটা করতেই পারেন, কারণ বাংলাদেশের সবকিছুর স্বাধীনতা রয়েছে। বাইরের থেকে চিকিৎসা করতে হবে, তখন সরকার বিএনপি নেত্রী খালেদা জিয়া যেই চিকিৎসার প্রয়োজন তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতাল থেকে সেটা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। যারা এই কথা বলছেন যে আমার জন্য চিকিৎসা পাচ্ছেন না, তারা নিজেকে হাস্যস্কর করছেন। ওনাদের এখন ভারসাম্য সঠিক আছে কিনা সেটা একটু দেখতে হবে, এবং এই ভারসাম্যটা ঠিক নাই বলেই তারা এসব কথা বলছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের উপাচার্য সত্যপ্রসাদ মজুমদারকে তার কার্যালয়ে আজ অবরুদ্ধ করে রাখেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীরা। 5 ঘন্টা অবরুদ্ধ থাকার পর কড়া নিরাপত্তায় বাসভবনে পৌঁছে দেওয়া হয় তাকে। পদোন্নতির নীতিমালা ইস্যুতে উপাচার্য হিসেবে শেষ কর্মদিবসে সত্যপ্রসাদ মজুমদারের এই পরিস্থিতির মুখোমুখি হতে হলো। বুয়েট ক্যাম্পাসে সত্যপ্রসাদ মজুমদারের কার্যালয়ে বিকাল থেকে তাকে অবরুদ্ধ করেন কর্মকর্তা কর্মচারীরা। কর্মকর্তা কর্মচারীদের 2015 সালে পদোন্নতির নীতিমালা বাতিলের খবর পেয়ে প্রতিবাদে ও পুরানো নীতিমালা বহালের দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করেন তারা। উপাচার্য যেন আলোচনার মাধ্যমে পুরনো নীতিমালা বহাল করেন এমন দাবি জানিয়ে কর্মকর্তা কর্মচারীরা নানা স্লোগান দেন। 2019 সালে আবরার ফাহাদ হত্যার ঘটনার পর তৎকালীন উপাচার্য সাইফুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন সত্যপ্রসাদ মজুমদার। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রোহিঙ্গা প্রত্যাবাসনে অনিশ্চয়তা দুশ্চিন্তায় বাংলাদেশ, চীনা কমিউনিস্ট পার্টির নেতাকে বললেন প্রধানমন্ত্রী। শি জিনপিংকে বিশেষ বার্তা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ সবাইকে।